আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 10 = 10। প্রথম, অ্যাস্ট্রোনোস্ফিয়ার অবস্থান করে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, গুরুমণ্ডলের নিম্নস্তরে, কেন্দ্রমণ্ডলের ঊর্ধ্বস্তরে, কেন্দ্রমণ্ডলের নিম্নস্তরে, তবে গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে। লৌহিস্পাত শিল্পে ব্যবহৃত হয় বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর না নিশ? উত্তর হবে চুনা পাথর। প্রশ্ন, বজ্রমেঘ হলো কিউমুলোনিম্বাস, নিম্নোস্ট্রাটাস, স্ট্র্যাটোকিউমুলাস মেঘ? উত্তর হবে কিউমুলোনিম্বাস। প্রশ্ন, তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হলো সিল্ট, শিলাবৃষ্টি, তুষারপাত না গুড়ি গুড়ি বৃষ্টি? উত্তর হবে সিল্ট। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায় তুন্দ্রা ভূমধ্যসাগরীয়, মৌসুমী না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে? উত্তর হবে ভূমধ্যসাগরীয়। প্রশ্ন, তুন্দ্রার সম্রাট হলো শ্বেত ভাল্লুক, শিলমাছ, শ্বেত শৃগাল, বলগা হরিণকে? উত্তর হবে শ্বেত ভাল্লুক। প্রশ্ন, মহারাষ্ট্রের কয়নাতে ভূমিকম্প হয় 1947, 1957, 1967, 1977 সালে? উত্তর হবে 1967 সালে। প্রশ্ন, রামসার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ, ওজোন স্তর সংরক্ষণ, CO2 এর পরিমাণ হ্রাস, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ? উত্তর হবে জলাভূমি সংরক্ষণ। প্রশ্ন, অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম পেইরি, স্টেপ, ডাউন্স না ভেল? উত্তর হবে ডাউন্স। প্রশ্ন, ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট উইলিহেলাম, মৌলানোয়া, মাউন্ট কুক, মাউন্ট কোসিয়াস? উত্তর হবে মাউন্ট উইলেহেলাম। পরে, চিত্রশিল্পী উন্নত মৌসুমী ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা না চীন দেশীয় জলবায়ু অঞ্চল? উত্তর হবে ভূমধ্যসাগরীয়। গোধূলি অঞ্চল নামে পরিচিত সাভানা তৃণভূমি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মরু জলবায়ু, সেলভা অরণ্য? তবে সেলভা অরণ্য। ইটাই রোগের জন্য দায়ী আর্সেনিক, ফ্লোরাইড, ক্যাডমিয়াম না কার্বন ডাই অক্সাইড? উত্তর হবে ক্যাডমিয়াম। আর্ট সামিট অনুষ্ঠিত হয় দিল্লি, ব্যাংকক, রিও ডি জেনিরো, কলকাতা শহরে? উত্তর হবে রিও ডি জেনিরো। দুয়ের এর দাগে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো 8টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 8 = 8। কঠিন ও তরল মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ চলাচল করতে পারে না? উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। আলফ্রেড ওয়েগনার পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা? উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। একটি পাইরোক্লাস্টিক শিলা হলো টুফ? উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। দার্জিলিংয়ে সাধারণত শৈলক্ষে বৃষ্টিপাত হয়? উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর ফুসফুস বলা হয় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলকে? উত্তর হবে ঠিক, উত্তর হবে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। বাইস ব্লটের সূত্রানুসারে উত্তর গোলার্ধের ডান দিকে নিম্নচাপ ও বাম দিকে উচ্চচাপ পরিলক্ষিত হয়? উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। ভোপাল গ্যাস দুর্ঘটনা এক ধরনের তেজস্ক্রিয় দূষণের উদাহরণ? উত্তর হবে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। পরবর্তী, চুনা পাথর রূপান্তরিত হয়ে স্টালাকটাইটে পরিণত হয়? উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কৃষিজমিতে কীটনাশক প্রয়োগের ফলে কেবলমাত্র মাটি দূষণ হয়? উত্তর হবে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। কলকাতা অপেক্ষাকৃত কম ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্তর্গত? উত্তর হবে ঠিক, তাহলে শুদ্ধ লিখব। দুয়ের বিদ্যাগের শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে %% ভূমিকম্প হয়? উত্তর হবে 70। প্রশ্ন, ডোলেরাইট ড্যাশ শ্রেণীর আগ্নেয়? উত্তর হবে উপপাতালিক। প্রশ্ন, নিউজিল্যান্ডের দীর্ঘতম নদী ড্যাশ? উত্তর হবে ওয়াইটাকি। প্রশ্ন, কলোরাডো বিযুক্তি রেখা ড্যাশ ও ড্যাশ স্তরের মাঝে অবস্থিত? সীমা ও শিয়াল। প্রশ্ন, জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি? উত্তর হবে সুপ্ত। প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম ড্যাশ? উত্তর হবে হাইগ্রোমিটার। হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দুয়ের দাগে রয়েছে, দুয়ের সির দাগে রয়েছে বাম দিক ও ডান দিক মিলে লেখো প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাম দিকে রয়েছে উষ্ণ প্রস্রবণ, এল তরঙ্গ, পটাশিয়াম, অ্যানাবেটিক বায়ু, রিক্টার স্কেল। আর ডান দিকে রয়েছে আর্থক্বেক, ফেলসপার, ভূতাপ শক্তি, ঊর্ধ্বগামী, চার্লস রিক্টার, ধ্বংসাত্মক ও মারাত্মক। উষ্ণ প্রস্রবণে ভূতাপ শক্তি এল তরঙ্গ হবে ধ্বংসাত্মক ও মারাত্মক, পটাশিয়াম হবে আর্থক্বেক, ফেলসপার, অ্যানাবেটিক বায়ু হবে ঊর্ধ্বগামী, রিক্টার স্কেল হবে চার্লস রিক্টার। তিনি দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ম্যাগমা কি? পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভের তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এইসব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানা ধরনের রাসায়নিক ধাতব ও অধাতব অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে অ্যাটমসফিয়ারের অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় ও স্থিতিস্থাপক শিলা স্তরকে অ্যাটমসফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই এটি ক্ষুব্ধমণ্ডল নামেও পরিচিত।
অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? যে পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলে। এই পাতসীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেজন্য এই পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে। উদাহরণ: প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। পাহহ কি? পাহহ হলো এক ধরনের লাভা। অত্যন্ত পাতলা ক্ষারকীয় লাভা আগ্নেয়গিরি থেকে নির্গত হয়ে বহুদূর প্রসারিত হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভাক্ষেত্র সৃষ্টি করে। এর উপরিভাগ পাকানো দড়ির মতো দেখতে লাগে। হাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় একে পাহহ লাভা বলে। আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় সেই আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। অথবা বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট, পরফাইরি প্রভৃতি। বজ্রমেঘ কাকে বলে? কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ। ধূসর কালো রঙের এই মেঘ থেকে বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টি হয়, তাই এর অপর নাম বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হয়। কালবৈশাখীর সময় ভারতের উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দেখা যায়। শিশিরাঙ্ক কাকে বলে? যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ু সম্পৃক্ত হয় অথবা আর্দ্রবায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় তাকে শিশিরাঙ্ক বলে। অর্থাৎ যে উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% হয় তাকে শিশিরাঙ্ক বলে। আর্দ্রবায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে বায়ু সম্পৃক্ত হয়ে যায়। রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় শিলা, পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, উপরের শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে কেলাসিত হয়ে পরিবর্তিত এক নতুন ধরনের শিলা গঠন করে, তাকে রূপান্তরিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, চুনাপাথর থেকে মার্বেল প্রভৃতি। 4 থেকে 6 অধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো চারটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। প্রথম: নিরক্ষীয় শান্ত বলয়কে ডোল ড্রাম বলে কেন? শান্ত অবস্থা বিরাজ করার জন্য নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় বা ড্রোন ড্রাম বলে। অবস্থান: 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখায় শান্ত বলয় অবস্থিত। নামকরণ: ডোল ড্রাম নাবিকদের পারিভাষিক শব্দ। ইংরাজি অর্থ ডিপ্রেসড অর্থাৎ অবদমিত। প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে পালতোলা জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত, তাই নাবিকেরা এই অঞ্চলের নামকরণ করে ডোল ড্রাম। উৎপত্তি: নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে উষ্ণতা খুব বেশি, তাই বায়ু সহজেই উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যায়। এই কারণে এখানে বায়ু ঊর্ধ্বমুখী স্রোত দেখা যায়, কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহিত হতে দেখা যায় না, ফলে বায়ু চলাচল বোঝা যায় না। চারিদিকে শান্ত অবস্থা বিরাজ আমেরিকা যুক্তরাষ্ট্রে করে, এই জন্য এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রাম। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। নিরক্ষীয় জলবায়ুর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো: 1. নিরক্ষীয় জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতি। 2. সারা বছর ধরে পরিচালন বৃষ্টিপাত হয়, বছরে কমপক্ষে 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়। 3. বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি। 4. প্রতিদিন বিকালে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। 5. বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হওয়ায় উষ্ণতা সর্বদা বেশি থাকে। দিনের বেলা প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের বেলায় প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 6. দিন ও রাত্রির মধ্যে উষ্ণতার প্রসার মাত্র 29 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। ঋতু পরিবর্তন দেখা যায় না। 9. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি সবসময় বিরাজ করে, মানুষ অল্প শ্রমে কাতর হয়ে যায়। পরের প্রশ্ন: গঙ্গা অ্যাকশন প্ল্যান কী?
14 জুন 1986 খ্রিস্টাব্দে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কর্মসূচি অনুসারে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে গঙ্গার জলদূষণ প্রতিরোধ করার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী মহাশয় গঙ্গা উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। ভারতের অন্যতম পবিত্র নদী ও জাতীয় সম্পদ হল গঙ্গা। ভারতের এই দীর্ঘতম নদীর জলকে দূষণমুক্ত করার জন্য উত্তরপ্রদেশের বারাণসী শহরে গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই প্রকল্পে গৃহীত সিদ্ধান্ত হলো: 1. দৈনন্দিন জীবনে ব্যবহার করা জল ও শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থ সরাসরি গঙ্গায় ফেলা যাবে না। 2. খাল ও শহরের নর্দমার জল গঙ্গায় ফেলা বন্ধ করতে হবে। 3. দূষিত জল দূষণমুক্ত করে গঙ্গায় ফেলতে হবে। 4. গঙ্গার ভাঙন রোধ করার জন্য পার বাঁধানো হবে। 5. গঙ্গার স্নানঘাট সংস্কার ও সৌন্দর্যায়ন বৃদ্ধি করা। 6. শিল্পাঞ্চলের দূষণ প্রতিরোধ করা ও গঙ্গার নাব্যতা বৃদ্ধি করা। 7. সুলভ ও পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণ করা। 8. গঙ্গার তীরে স্নানঘাটগুলিতে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা করা। 9. গঙ্গার জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা। 10. দূষণ প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি করা। 11. GAP এর কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য কঠোর আইন প্রণয়ন করা। পরের প্রশ্ন, G20 বলতে কী বোঝো? 2003 খ্রিস্টাব্দে পৃথিবীর 20টি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানদের রাষ্ট্রপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় G20 বা গ্রুপ 20। G20 এর সদস্যভূত দেশগুলির মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসার এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য এই G20 গোষ্ঠী গড়ে তোলা হয়। বর্তমানে এর 23টি সদস্য দেশগুলি হলো ব্রাজিল, চীন, চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া, কিউবা, ইকুয়েডর, গুয়েতেমালা, মেক্সিকো, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে, ভেনেজুয়েলা, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া প্রভৃতি। পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো। বর্তমান পৃথিবীতে পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট কারণগুলি বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। সেগুলি হলো: 1. জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি। 2. অপরিকল্পিত নগরায়ন। 3. বহুতল ব্যবহারে নির্মাণের প্রবণতা বৃদ্ধি। 4. জীবাশ্ম জ্বালানির মাত্রা বৃদ্ধি। 5. কৃষিজমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ। 6. পুকুর ও জলাশয় ভরাট করা। 7. সামরিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা। 8. যুদ্ধবিগ্রহ। 9. অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদন। 10. বাড়ির বর্জ্যপদার্থসমূহ যত্রতত্র নিক্ষেপ। 11. প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বৃদ্ধি। 12. নির্বিচারে বৃক্ষছেদন। 13. শিল্প কারখানা থেকে নির্গত গরম জল ও বজ্র নদীতে নিষ্কাশন। 13. নর্দমা ও প্রণালী নিয়মিত পরিষ্কার না করা। 15. বাঁধ নির্মাণ ও জলাধার তৈরি করা। 16. মাত্রাতিরিক্ত খনিজ সম্পদ উত্তোলন। 17. অম্লবৃষ্টি। 18. এটা 18 হবে। পারমাণবিক চুল্লির বিস্ফোরণ ও নির্গত ধোঁয়া। 19. প্রাকৃতিক সম্পদের ব্যবহার বৃদ্ধি। 20. মানুষের বিলাসবহুল জীবনযাত্রা প্রভৃতি। এখানে বেশ কয়েকটি পয়েন্ট আছে, তোমরা যে কোনো 7 থেকে 8টি পয়েন্ট লিখে দেবে। পরের প্রশ্ন রয়েছে, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ভালো করে দেখে নাও, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। পরে হচ্ছে 5 দাগে অনধিক 40টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 4 = 20। প্রথম প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যপূর্ণ অর্থনৈতিক ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায়। যেমন 1 দিয়ে পয়েন্ট করবে কৃষিকাজ। ভালো করে দেখে আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। তার মধ্যে ক দিয়ে সাব পয়েন্ট করবে শাকসবজি চাষ, খ দিয়ে সাব পয়েন্ট করবে ফল চাষ। ভালো করে দেখে নাও। গ দিয়ে পয়েন্ট করবে ফুল চাষ, আর ঘ দিয়ে পয়েন্ট করবে অন্যান্য। তারপরে 2 দিয়ে মেন পয়েন্ট করবে খনিজ সম্পদ, 3 দিয়ে মেন পয়েন্ট করবে শিল্প, শিল্পের মধ্যে সাব পয়েন্ট করবে ক দিয়ে ফলভিত্তিক শিল্প, 2 দিয়ে খ দিয়ে পয়েন্ট করবে অন্যান্য কৃষি ও সম্পদ ভিত্তিক শিল্প, আর গ দিয়ে অর্থাৎ 3 নম্বর পয়েন্ট করবে চলচ্চিত্র শিল্প। ভালো করে দেখে নাও। ঘ দিয়ে পয়েন্ট করবে পর্যটন শিল্প। পরের প্রশ্ন রয়েছে, বহুমুখী নদী পরিকল্পনা কিভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে তা সংক্ষেপে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস, 2 দিয়ে পয়েন্ট করবে বাস্তুতন্ত্র ধ্বংস, 3 দিয়ে পয়েন্ট করবে জীবের আশ্রয়স্থল নষ্ট, 4 দিয়ে পয়েন্ট করবে শিলাস্তরে ফাটল, 5 দিয়ে পয়েন্ট করবে ভূমিকম্প, 6 দিয়ে পয়েন্ট করবে নদীর নাব্যতার হ্রাস, 7 দিয়ে পয়েন্ট করে জমিনে লবণতা বৃদ্ধি, 8 দিয়ে পয়েন্ট করবে রোগের প্রাদুর্ভাব, 9 দিয়ে পয়েন্ট করবে জীববৈচিত্র্য ধ্বংস, 10 দিয়ে পয়েন্ট করবে বাস্তুচ্যুত।
ভালো করে দেখে নাও পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? তার সঙ্গে রয়েছে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো। প্রথম রয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। তারপরের প্রশ্ন রয়েছে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্যগুলি। 1-2 করে পরপর উদ্দেশ্যগুলো দেওয়া আছে। পরের প্রশ্ন 5-4, মার্ডালিং অববাহিকায় পশুপালন ও পশু নির্ভর শিল্প উৎপাদনে সমৃদ্ধির কারণ আলোচনা করো। উত্তর দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ জলবায়ু, 2 বিস্তীর্ণ তৃণভূমি, 3 উৎকৃষ্ট তৃণ, 4 উন্নত প্রজাতির পশু, 5 মৃত্তিকা, 6 কৃষিজ ফসলের চাহিদা কম, 7 আর্টেজীয় কূপ, 8 দিয়ে পয়েন্ট করবে জলসেচ, 9 দিয়ে পয়েন্ট করবে কম বৃষ্টিপাত, 10 দিয়ে পয়েন্ট করবে রপ্তানিতে সুবিধা। এখান থেকে যে কোনো 5টি পয়েন্ট লিখলে কিন্তু হয়ে যাবে। বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।